যান, বলেন টেনশন করো না, আমি আসতেছি, আমি কাছে কাছে আসছি, যে কোনো সময় ঢুকে পড়বা। ঢুকে পড়ো, ঢুকে পড়লে বুঝতে পারতে 5ই আগস্ট রাজধানী ঢাকার উত্তরা, শাহবাগ এবং চতুর্দিক থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন 5ই আগস্ট গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল, তুমি যদি পালিয়ে না যেতে, ওখানে থাকতে, তোমার কি দশা হতো তুমি সেদিন শেষ দেবে। এখন আবার উনি বাংলাদেশে আসতে চায়, হালো আর শিরনি নিয়ে আমরা বসে আছি। কি বলেন, অত গুড় আসছেন না, গুড় আসছেন হইতে গেলে অনেক দূর লাগবে নাকি বলেন। বলে বাংলাদেশের মানুষ এত নিষ্ঠুর অত্যাচারী শাসককে আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে পারে না। যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, হত্যা করার লাশ ট্রাকের উপরে স্তূপ করেছে, আগুন দিয়ে লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে। চিন্তা করতে পারেন, দেশের নিরস্ত মানুষকে হেলিকপ্টার চালিয়ে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু, নারী, শিক্ষক, ব্যবসায়ী, রিক্সাওয়ালা অজ্ঞাতদেরকে গুলি করে হত্যা করেছে। আমি এদেরকে বলি, এরা শুধু ফ্যাসিস্ট নয়, কর্তৃত্ববাদী নয়, এরা হলো স্যাডিস্ট। স্যাডিস্ট একটা ইংরেজি শব্দ, তার অর্থ হলো নিষ্ঠুরতা, বর্বরতার সীমা ছাড়িয়ে যারা মানুষকে হত্যা করে, খুন করে, কষ্ট, নির্যাতন, আহাজারি, আত্মচিন্তা, রক্ত দেখে যারা এই কষ্টকে যারা এনজয় করে, উপভোগ করে, আনন্দ পায়, এরা হচ্ছে স্যাডিস্ট। প্রধানমন্ত্রীর ভাষণের সময় ভাই কথা বলা যায় না। শেখ হাসিনার মতো স্যাডিস্টকে বাংলাদেশে অনেকে বলে, ভাই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আছে আওয়ামী লীগের রাজনীতি করার, ওরা যদি আগামী ভোটে আসে, এটা আপনারা কি একটু রাজনীতি করতে দেবেন? আমাদের সাংবাদিক বন্ধুরা আমার প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে আসতে দেবেন না। আপনারাই বলে দেন, এরকম নিষ্ঠুর এরা কি গণতান্ত্রিক রাজনীতি করে? বলে গণতান্ত্রিক অধিকার তাদের। এটা কি খুন করা, লাশ করে আগুনে পুড়িয়ে দেওয়া, হেলিকপ্টার করে দেশের মানুষকে গুলি করে, যারা যারা 3টা ভোট হতে দেয় না, আদালতে মিথ্যা মামলা করে নিরপরাধ লোককে ফাঁসি দেয়, একদল ছাড়া আর কারো রাজনীতি করতে দেয় না, এদের সাথে কি গণতন্ত্র যায়? এটা কোন গণতন্ত্র নয়, নৈতিকতা নয়, স্বাধিকার নয়, সংবিধানের সাথে এদের দলের কোন সম্পর্ক নয়। Due to that cause, they have no right to politics. তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। আমার প্রিয় বরগুনাবাসী, তাই আমরা মনে করি আমাদের পরিবার টুকরা সন্তানদের একসঙ্গে রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করেছি, এই বাংলাদেশের নাম আমরা বলেছি নতুন বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের স্বপ্নের বাংলা, স্বাধীনতার 53 বছরে যে বাংলাকে স্বাধীনতার পর আমরা মনে করেছিলাম ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এ কোন সমস্যা থাকবে না, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের কান্না থাকবে না, মানুষ সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, খাওয়া পড়া পাবে, কাজ পাবে, যার বাড়িতে সেই ইজ্জত সম্মানে থাকতে পারবে। এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, কিন্তু সেই বাংলাদেশ নেই। এখন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস, আমরা তাকে সাহসী পুরুষ এই কারণে বলি, বাংলাদেশের ইতিহাসের অন্য শাসকদের মতো ইচ্ছা করে শাসন করার অভিপ্রায় তিনি ক্ষমতা দখল করেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির সাথে ক্ষমতা হস্তান্তরের জন্য তাকেই একটু দেশপ্রেমিক নিরপেক্ষ মনে করে জোর করে অনুরোধ করে তাকে এই দেশে আনা হয়েছে, নাকি বলেন? 5ই আগস্টের বিপ্লবের পরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না, মনে আছে আপনাদের? কাকে দায়িত্ব দেবে? সব তো করাপ্ট, সব পলিটিসাইজ। ফলে তিনি, তার সাথে আমাদের অনেক কথা হয়, রাজনৈতিক দলের নেতাদের তিনি বৈঠক ডাকেন, তিনি বলেন আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি একটু সাহস পাই, আমি আমার কাজটুকু করে আমি ছুটি চাই, আমাকে ছেড়ে দেন, আমি আমার জায়গায় আবার ফিরে যাই। আমি একটা ব্যক্তিগত থেকে দেখলাম, আর একবার দেখেছিলাম 91 সালের নির্বাচনের পরে যে ক্যাশমেকার ছিল, ওদের নির্বাচনে যে আমরা রাষ্ট্রপতি পেয়েছিলাম কিছুদিন, বিচারপতি শাহাবুদ্দিন, তিনিও বলেছিলেন যে আমাকে এই দায়িত্ব পালন করে আমাকে ছেড়ে দেন, আমি আমার আগের জায়গায় চলে যাই। আর বাকিরা খালি ক্ষমতা কামড়ায় ধরে রাখতে চাইতে চায় না, মরানা পর্যন্ত বিদায় দিতে চায়। ক্ষমতার কি মজা, মধু। আমি যে কথা বলছিলাম
অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে আমরা কথা দিয়েছি, আপনি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতেই ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেন। উনি সেই চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা ওই করতে লোকটার কি হবে? পাশে বাংলাদেশ তো আমাদের স্বভাব ওই লোকটা পাশের লোকটা ঘুমায় উঠান না। হলো লক্ষ্য করতেছেন যে একটার পর একটা বিপদ তার ঘরে এসেছে। বিপ্লবের পরে প্রায় 4 কোটি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে। জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি সেই দাবি, ধর্মঘট, এই সেটা করে মানে গাড়ি মোটে চলতে দেবে না। পাশের লোকটা 1 কিলো যায় গাড়ি ব্রেক, আবার স্ট্যান্ড দিয়ে আধা কিলো যায় আবার গাড়ি থামে। এই 6.5 মাসে ঘুমাইতে ওখানে ঢুকছে বারবার নির্বাচনের পথে এই সরকার অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? নানান ষড়যন্ত্র, ওই যে যেখানকার মাল সেখান থেকে বসে ষড়যন্ত্রের কুকি চালাইছে। বস্তা বস্তা টাকা নিয়ে গেছে, তার যত চাটুকর বাটপাড়া এখানে ছিল, লুটপাট করেছে 17-18 বছর। ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, ঠিকাদারি সব তাদের পকেটে দখলে ছিল। কি বলেন ঠিক কিনা? এই বরগুনায় যারা এমপি মন্ত্রী ছিল কত শত কোটি টাকা জোগাড় করেছে তাদের পকেটে, সব পড়াই গেছে। 300 আসনে 300 করে এমপি খুঁজে পাওয়া যাচ্ছে, মন্ত্রী নাই, সব পালাই গেছে। পালাও কেন? পালিয়ে যায় কারা? পালিয়ে যায় চোর, পালায় ডাকাত, পালায় খুনি, পালায় ধর্ষণকারীরা পালায়। তুমি কেন পালিয়েছ? তুমি যদি নিরপরাধ হও, ভালো সৎ লোক দাঁড়িয়ে থাকো। কিন্তু এরা অপরাধী তো, কয়বার গ্রামে কয়টা চোরের মন পুলিশ পুলিশ পালায় গেছে। সেজন্য ওখান থেকে ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে ওরা লাগাতে দিতে চাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, আপনি কোনো দিকে কান দেওয়ার দরকার নাই, শক্তভাবে আপনি থাকুন। দেশের সেনা প্রধানকে আমরা বলেছি, উপদেষ্টা প্রধানকে বলেছি, উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে বলেছি, আপনারা সুনির্দিষ্ট নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেটুকু সংস্কার প্রয়োজন, অনেকে ভুল বোঝে জামাত ইসলামী সংস্কারের পর নির্বাচন চায়, এই কথাকে অপব্যাখ্যা করার চেষ্টা করেন। আমরা এই কথা বলিনি যে গোটা বাংলাদেশের রাষ্ট্রের সব যন্ত্র, সব বিভাগ, সব ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, এই সরকারে আমরা তা বলিনি। রাষ্ট্রের সব অর্গান, অঙ্গ, বিভাগগুলো করাপ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত, দলবাজ, চুরি দুর্নীতির আঁকড়া হয়ে গেছে। এই 2-4-6 মাসে এই রাষ্ট্রের সব সংস্কার করা ওঠা সম্ভব না। কি বলেন ঠিক কিনা? গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, তা আমরা বলেছি যে সর্ব অঙ্গে ওষুধ এখন দেওয়ার দরকার নাই। একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোর মলম লাগাইতে হয়, ইলেকশন প্রক্রিয়ার সাথে ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো, অর্গানগুলো ইনভলভ, সেই 5-6টা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশনে কিছু জায়গা লাগবে, জুডিশিয়ারি, 5-6টা জায়গায় আপনি সংস্কার করে মেরামত করে নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে, এইটুকু সংস্কারকে আপনি ইলেকশনটা দেন। এইটুকু সংস্কার করতে যে কয়দিন সময় লাগে, জামাত ইসলামী সেই সময় দিতে রাজি আছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায় না। সেই বন্ধুরা মধ্যে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। কেন এত ব্যস্ত কেন? যে নির্বাচন সুষ্ঠু করার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন যদি দিয়ে আবার ওই 14, 18, 24-এর মতো হয়, তা সেই রক্ত দিয়ে লাভ কি? এই 2000 জীবনের মূল্য কোথায়? আমরা যদি আর 2-4 মাস অপেক্ষা করতে হয়, রাজি আছি। আমরা কোনো বছর, মাস, দিন, ক্ষণ, ঘন্টা বেঁধে দেই। আমি রাষ্ট্রের কর্তৃপক্ষকে বলবো, আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের সম্পর্কে দুপুরে নাও তৈরি হয় এমন কোনো কথা বলার দরকার নেই। আপনারা কেউ বলতেছেন 18 মাস, কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক, কেউ বলতেছেন মার্চ, কেউ বলতেছেন ডিসেম্বর। বহু একতলাপ, তো একতলাপ দরকার নাই। আমরা বলছি কি, আপনার সংস্কারগুলো করতে যে কদিন লাগে আপনি করেন। আপনি বলছেন ডিসেম্বর, বলেন দেন মার্চ, দেন জুন, দেন উই হ্যাভ নো কমপ্লেইন, বাট প্রোভাইডেড আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয়, আমরা যেন ভোট দিতে পারি। তাই এই কথা বলা কি জামাত ইসলামীর দোষ? না।
আর কারণ কি যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি খুঁটে ভরে নি মানে রাখতে বাবা, আমরা তো কাটতে পারবো না। ওই জন্যই এই কাটনেওয়ালা যারা তারা পাগল হয়ে গেছে। একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে, আর চাঁদাবাজি মস্তানি মারামারি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুরঘাট, হাট ঘাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি, 5ই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে না? এগুলো কি জামাত ইসলামের লোকেরা করে? কি হলো নাকি রক্ত দিয়ে? আরে কথা কইতে গেলে কেউ কেউ আমার কষ্ট পায়, বলে আমাকে করছে কি, আমি কি কারো নাম কইছি? তা আপনি খেপেন কেন? তাতে বোঝা যায় না আপনি এই আকামটা করেন, ওই জন্য খেপেন। আপনি খেপেন কেন? ওই যে ছোটবেলায় বাচ্চাদের কাছে শুনছি ঠাকুর করে কে, তাই আমি কলা খাইনি। তোমার তো কলা খাওয়ার জন্য জিজ্ঞেস করি না, তুমি কল কেন? এখন আমাদের এই দেশটা কোন দিকে যাচ্ছে আমি জানি না। বরগুনাবাসী, আগামী নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ হবে, আমরা আর 14, 18, 24 ইলেকশন হতে দেব না। এই রক্ত আমরা পিঠা যেতে দেব না। নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এই বরগুনায় 2টা আসনে আমরা আমাদের 2 জন ব্যক্তিকে উপহার দিয়ে গেলাম। একজন হচ্ছে মাওলানা মহিবুল্লাহ হারুন, একজন ডাক্তার সুলতান দান। এই 2টা বরগুনাবাসীর উপহার। আপনাদের কি পছন্দ হয়েছে? নাই তাকবীর, নাই তাকবীর। বসেন, আমরা সব জায়গায় আসন প্রক্রিয়া বাছাই করেছি। ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্যের প্রচেষ্টা হচ্ছে, খবর পাইছেন তো? আরে ওলামা পীর মাশায়েখদের মধ্যে সবাই এখন চিন্তা করছে আমরা সব এক হব। অনেক রাজনৈতিক দল ছোট বড় ঐক্যের আলোচনা চলছে। যদি ঐক্য হয় ইনশাআল্লাহ হবে। এই ঐক্য ঠিক রাখতে দলগুলোর মধ্যে 300 আসনের যে কোনো আসন যদি আমাদের ছাড়তে হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ছেড়ে দেব। আমরা সকল ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানাই, আমরা কখনো মাতুব্বারি করব না। আমিরে জামাত বলেছেন আমি আমিরে জামাত, ঐক্যের জন্য আমার আসলে যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব, কিন্তু আমরা মুসলিম উম্মার ঐক্য চাই। এই চাঁদাবাজ মস্তানদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। এত রক্ত দেওয়ার পরও যদি আমাদের সুখ না আসে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, আবার যদি আর একটা ফ্যাসিবাদের জন্ম হয়, এই জাতির দুর্ভোগ কোনদিন শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, তাই আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতা, মানবিক নেতা, যিনি রাজধানী ঢাকা থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছুটে বেড়াচ্ছেন। কোটি কোটি মানুষ তার মুখের কথা শোনার জন্য, একটা দেখার জন্য জোয়ারের মতো তার মিটিং মানুষ যাচ্ছে। টের পাচ্ছেন না? তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতের আদলে, 4 খলিফার খেলাফতের আদলে এমন এক কল্যাণ রাষ্ট্র তৈরি হবে, যে রাষ্ট্র তৈরি হলে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপশন, ইসলামের যে বিউটি, যে সৌন্দর্য, তার যে ধারণা,